এনসিপি যারা নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে, তারা আমাদের ২৪-এর বিপ্লবের হিরো। তাদের নেতৃত্বেই ২৪-এর এই বিপ্লব সংগঠিত হয়েছে। তাদের নেতৃত্বেই ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, তারা গত ১৭ বছরে আন্দোলন করে যা পারে নাই, সে অসাধ্য সাধন করেছে। এই বিষয়টি একেবারে আমাদের এখানে এস্টাবলিশড। এরপরে তাদের এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর এক দল আরেক দলের সঙ্গে, বিএনপির সাথে জামায়াত, জামায়াতের সাথে বিএনপি, জামায়াতের সাথে এনসিপি, এনসিপির সাথে বিএনপি, এই দলগুলোর বিভিন্ন সময় বিভিন্ন রকমের মুড সুইং হয়েছে, সম্পর্কের আপ ডাউন হয়েছে। কিন্তু আবার ফ্যাসিবাদ বিরোধী আওয়ামী লীগের বিরুদ্ধে যখনই কোনো আন্দোলনের ডাক পড়েছে, তারা কিন্তু একসাথে বিভিন্ন সময় রাজপথে আন্দোলন করেছেন এবং দাবি আদায় করেছেন। আমরা ভিন্ন চরিত্র দেখতে পাইলাম এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। কারণ আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এখানে বিভিন্ন রাজনৈতিক দল আসলেও ইসলামিক দলগুলো এখানে চোখে পড়ার মতো অবস্থান ছিল, কিন্তু বিএনপি বা বিএনপির মিত্র যারা, তারা কিন্তু এখানে সশরীরে শাহবাগে আন্দোলনে অংশগ্রহণ করেনি। তো যেহেতু শাহবাগে আন্দোলনে অংশগ্রহণ করেনি, এই জন্য আমরা বলতে পারি যে শাহবাগের আন্দোলনে এনসিপি ছিল, জামায়াত ছিল এবং হেফাজত ইসলামের নেতৃত্বাধীন যে ইসলামী দলগুলো ছিল তারা ছিল। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেরও বেশ কিছু রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করে আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি ছিল, সেই দাবি তারা বাস্তবায়ন করে মাঠ ছেড়েছেন। এখন কথা হচ্ছে, এই যে দুটো বড় রকমের আন্দোলন, একটি একেবারে ফ্যাসিবাদের মূলোৎপাটন করা হয়েছে, আর একটি ফ্যাসিবাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। এই দুটো আন্দোলনে এনসিপির পাশে কিন্তু জামায়াত ছিল। তো যেদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়, ঠিক তার পরের দিনই জামায়াতকে এনসিপি কন্টিনিউয়াসলি আক্রমণ শুরু করে। ৭১ নিয়ে আক্রমণ শুরু করে, মৌলবাদী নিয়ে আক্রমণ শুরু করে, তাদের জামায়াতের যে শহীদ নেতৃবৃন্দ, তাদের যে জাতীয় নেতৃবৃন্দ ছিল, তাদেরকে নিয়ে আক্রমণ শুরু করে। এবং তাদের আক্রমণ করার কেন করে, সেই ব্যাখ্যাগুলো আসলে এনসিপির আছে, সেই জায়গায় আমি যাব না। কারণ আমি আসলে এনসিপির হয়েও কথা বলতেছি না, জামায়াতের হয়েও কথা বলতেছি না। দুই দলেরই আলাদা আলাদা রাজনৈতিক বক্তব্য থাকতে পারে। আমি মনে করি জামায়াত তার যে বক্তব্য, যে গোলাম আজমের বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ, সেটি জামায়াত তার রাজনৈতিক অবস্থান থেকে দিয়েছে এবং এনসিপি তার জায়গা থেকে সেটার সমালোচনা চাইলে করতেই পারে। এবং এনসিপি মনে করি তারা কেন, সকল রাজনৈতিক দলই চাইলে এই বিষয়টি নিয়ে সমালোচনা করতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আসলে বলতে চাই না। আমি জাস্ট বলতে চাই সম্পর্কের যে আপ ডাউন, সম্পর্কের যে অবনতি, সেইটা নিয়ে। তো এনসিপি তো জানতো যে জামায়াতের এই সমস্যাগুলো আছে, তাহলে জামায়াতের থেকে কেন লজিস্টিক সাপোর্ট নেওয়া, জামায়াতের থেকে ম্যান পাওয়ারের সমর্থন নেওয়া, সাপোর্ট নেওয়া, এই বিষয়গুলো তারা কেন নিল? এখন এই যে তারা নিয়েছে, আবার যে সামনে তারা একসাথে কোনো আন্দোলন করবে না, সেইটি আমরা কিভাবে বুঝতে পারি? সেই বিষয়টি কিন্তু আমাদের বোঝার জন্য দুটো বিষয় আমরা আমলে নিতে পারি। একটি হচ্ছে, এনসিপি কি আসলে ক্রমশই বিএনপির দিকে ঝুঁকতে চাচ্ছে কিনা। যদি এনসিপি বিএনপির দিকে ঝুঁকতে চায়, তাহলে এনসিপির বিএনপিকে বিশ্বাস করাতে হবে যে আমরা জামায়াতের সাথে নাই। ঠিক এই কারণে তারা জামায়াতকে এখন কন্টিনিউয়াসলি আক্রমণ করে বিএনপিকে বিশ্বাস করাতে চায় যে আমরা আসলে জামায়াতের সাথে নেই। আবার যদি জামায়াতের সাথে তাদের গোপনে কোনো পরিকল্পনা থেকে থাকে যে এই ধরনের একটি কৌশলগতভাবে আলোচনা সমালোচনার পাল্টা সমালোচনা চলতে থাকবে, পাশাপাশি সেখান থেকে হয়তোবা জামায়াত একটি স্টেটমেন্ট দিয়ে দিতে পারে ৭১ নিয়ে, এবং তারপরে এনসিপি বলবে এই যে জামায়াত তো আসলে এই স্টেটমেন্ট দিল, ৭১-এর বিষয়ে তারা পরিষ্কার করলো, এখন তো জামায়াতের সাথে আমাদের থাকতে কোনো অসুবিধা নেই, সুতরাং জামায়াতকে নিয়ে আপনারা সমালোচনা বন্ধ করুন। তো এই দুইটা পরিকল্পনার যে কোনো একটি পরিকল্পনাই কিন্তু হতে পারে। এখন কথা হচ্ছে, এনসিপি এই যে দুটো আন্দোলনেই জামায়াতকে কাছে পাইলো, ইসলামী দলগুলোকে কাছে পাইলো, তাহলে কেন জামায়াত থেকে বিএনপির দিকে যেতে চায়? তো এই যে বিএনপির দিকে যেতে চাওয়ার যে কারণটি, আমার কাছে যেটি মনে হয়, যদি তারা বিএনপির দিকে ঝুঁকতে চায়, সেটি বুঝতে হয়তো আমাদের আর কয়েকদিন অপেক্ষা করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। তো তারা এই কারণে আসলে বিএনপির দিকে ঝুঁকতে পারে, সেটা হচ্ছে যে জামায়াত বড়জোর আসলে কয়টি আসন আগামী নির্বাচনে পেতে পারে। কারণ এখন যত দিন যাচ্ছে ততই কিন্তু আমাদের নির্বাচনের দিকে আগাতে হবে। এই সরকার আসলে নির্বাচনের দিকে আগানো ছাড়া এখন আর কোনো পথ নেই। যতটুকু সমর্থন তাদের আসলে ছিল, সেটি দিন দিন এখন কমে যাবে, কারণ এই সরকার অনেকগুলো বিষয়কেই আসলে প্রপারলি সেটেল করতে পারছে না, যেটি এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিচার।
আরও অন্যান্য অনেকগুলো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আছে। সুতরাং নির্বাচনের দিকে যেতেই হবে। তো যেহেতু নির্বাচনের দিকে যেতে হবে, সুতরাং এনসিপি কিন্তু এখন ভোটের হিসাব নিকাশ শুরু করবে। তো তারা যেখানে জামায়াত 30 থেকে 40 বা 50টা আসন পেতে পারে, সেখানে এনসিপিকে তারা আসলে জামায়াতকে দিতে পারবে। জামাতের যে আসনগুলোতে শক্ত অবস্থান আছে, সেই জায়গাগুলোতে তো জামাত আসলে কাউকে ছাড়বে না। আর জামাত তো ক্যাডার ভিত্তিক সংগঠন করে। সুতরাং সেখানে এনসিপির সাথে তারা কতটুকু ম্যাচ করতে পারবে এনসিপি, সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে যেসব জায়গাগুলোতে জামায়াতের শক্ত অবস্থান নেই, সেই সব জায়গাগুলোতে জামায়াত যদি এনসিপিকে ছাড় দেয়, আর এনসিপির তো অ্যাকচুয়ালি তেমন কোনো শক্ত জায়গা নেই, কোনো আসন আসলে এখন পর্যন্ত নেই। তারা সর্বোচ্চ 2 থেকে 3টা তাদের যে হেভিওয়েট নেতারা আছেন এই সব জায়গায় পাশ করে আসতে পারে। এর বাইরে কিন্তু তাদের পাশ করে আসার আর কোনো আমি কোনো জায়গা দেখি না আসলে। তো এই জায়গা থেকে জামায়াতের ভোটগুলোকেও যদি তারা টানতে পারে, তাতেও কিন্তু তারা পাশ করে উঠে আসবে এইরকম ভোট কিন্তু আমার মনে হয় পাবে না। তো এই জায়গা থেকে বিএনপির সাথে গেলে কি হবে? বিএনপি তাদেরকে যদি 10 থেকে 15টা আসনে ছাড় দেয়, তাহলে ধানের শীষের প্রার্থীকে বসিয়ে দিয়ে যদি এনসিপির প্রার্থীকে সেখানে তারা সমর্থন করে, এনসিপি কিন্তু উঠে আসবে। এবং যদি এনসিপি উঠে আসতে পারে, নিশ্চিত আগামীর বাংলাদেশে তো বিএনপি সরকার গঠন করবে, এটি একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। তো সেই হিসাবে 10 থেকে 15 জনের ভিতর থেকে 2 থেকে 3টা মন্ত্রিত্বও তো আসলে বিএনপি এনসিপিকে দিবে, এটিও তো একেবারে না বোঝার কিছু নাই। সুতরাং বিরোধী দলের থেকে তো সরকারি জোটে থাকাই এনসিপির জন্য ভালো হবে, আমি এটি মনে করি। সুতরাং এনসিপি এখন এই একটা জামায়াতের সাথে কৌশল করে এই সম্পর্ক অবনতি করতেছে, নাকি বিএনপিকে বিশ্বাস করানোর জন্য জামায়াতের সাথে সম্পর্ক বা ইসলামী দলগুলোর সাথে সম্পর্ক অবনতি ইচ্ছা করে করতেছে, এই বিষয়টি বোঝার জন্য আমাদের হয়তো আর কয়েকদিন রাজনীতির যে স্রোত, যে গতিপথ, এইটিকে আমাদের অবলোকন করতে হবে। দর্শক, আপনারাও কি এই বিষয়ে আমার সাথে একমত কিনা, বা আপনাদের এই বিষয়ে আরো আপনাদের কোনো মতামত আছে কিনা আপনারা লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আগামীতে অন্য কোনো টপিকস নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পিপলস আলাপের সাথে থাকবেন। যারা পিপলস আলাপ আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের টকশো অনুষ্ঠানগুলো দেখছেন বা দেখবেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।